আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আফরোজ খান মডেল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি আছি মোহাম্মদ শহীদুল ইসলাম। তোমাদেরকে সকলকেই আফরোজ খান মডেল স্কুলের অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সকলে সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভেক্টর। লেকচার 1-এ আমাদের শ্রদ্ধেয় স্যার রুবেল স্যার খুব সুন্দরভাবে আলোচনা করছেন। আমি আজকে দ্বিতীয় লেকচারটা নিব। দ্বিতীয় লেকচারটার ভিতর আমরা যে আলোচনাগুলো নিয়ে আসবো সেগুলো হচ্ছে ত্রিভুজবিধি তো পড়েছ, ত্রিভুজবিধির প্রয়োগটা করবো আমরা। তারপর আছে অবস্থান ভেক্টর। আমি একটু বলে রাখি ভেক্টর সম্বন্ধে বলতে গেলে যে ভেক্টর টোটালি একটা নতুন একটা বিষয় আমাদের তোমাদের জন্য ম্যাথমেটিক্সে, কারণ এর আগে ভেক্টরটা তোমরা কখনো কোথাও দেখা নাই। গণিতের ক্ষেত্রে যোগ বিয়োগ পূরণ ভাগ আমরা সকলেই পড়ছি, এটা ক্লাস 1, 2, 3, 4 থেকে। আসলে গণিতে তো যোগ বিয়োগ পূরণ ভাগের ছাড়া আর কোনো নিয়ম নাই, কিন্তু ভেক্টরটা টোটালি ভিন্ন একটা নিয়ম, ভিন্ন একটা নতুন একটা বিষয়। এর জন্য আমাদের এই বিষয়গুলা নতুন বিষয় বলেই যে আবার এটা খুব বেশি একটা কঠিন এমনটা না, এটা খুব ইজি একটা বিষয়, জাস্ট একটা নতুন কারণে আমাদের কাছে একটু কঠিন মনে হয়। আসলে কঠিন আমরা জিনিসগুলো ইজিভাবে নিব, সেই জিনিসগুলো ইজিভাবে নিতে পারলেই আমাদের জিনিসগুলো খুব বোধগম্য হবে। আশা করি ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে। আর ক্লাসে যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি আগেই বলেছিলাম আমার প্রথম লেকচারে, যে বই খাতা কলমে 3টা জিনিস অবশ্যই তোমাকে সাথে রাখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা ক্লাসে ফিরে যাই। আমাদের ত্রিভুজ বিধির মধ্যে পড়েছিলাম আমরা একটু, যদি আমরা একটু পূর্বের ক্লাসের আলোচনাগুলো একটু দেখি তোমাদের মনে আছে কিনা, আমি একটু জাস্ট একটু আলোচনা করব। যে এ বি সি একটা ত্রিভুজ যদি হয়, এই ত্রিভুজের 3টা বাহুকে যদি 3টা ভেক্টর দ্বারা প্রকাশ করি, যেমন এ বি একটা ভেক্টর, বি সি একটা ভেক্টর, এ সি একটা ভেক্টর, তাহলে ভেক্টর ত্রিভুজ বিধি বলতেছে যে একই ডিরেকশনের গুলো, সাম অফ একই সেম ডিরেকশন, যে একই ডিরেকশন গুলার যোগফল হচ্ছে ভিন্ন ডিরেকশনের বাহু। একই ডিরেকশনে যেগুলো একই দিক যেগুলো আছে, আমি একটু দেখাও যে আমি যদি এই জিনিসগুলো একটু বাস্তবতার সাথে মিলিয়ে পড়বা, যে আমি হেঁটে যাচ্ছি, আমি কোন দিক দিয়ে হেঁটে যাচ্ছি। আমি যখন এ থেকে বি এর দিকে গেলাম, দিক হচ্ছে এ থেকে বি এর দিকে, তারপর আবার বি থেকে সি এর দিকে গেলাম, দিকটা কিন্তু একই আছে, দিকটা একই আছে। তাহলে এ বি প্লাস বি সি ইকুয়াল টু বলতেছে বিপরীত দিকে। সি থেকে যদি এর দিকে যাই, তাহলে দিকটা এই দিক হওয়ার কথা, কিন্তু হয়ে গেছে কি তার উল্টা দিক। তাহলে দিকটা হচ্ছে কি উল্টা দিক, এর জন্য এসি এর সমান। এটা হচ্ছে আমাদের ত্রিভুজ বিধির মূল বিষয়, এটা গত ক্লাসে আলোচনা করা হয়েছিল। আজকে আমরা এই ত্রিভুজ বিধিতে একটা প্রয়োগ দিয়ে আমরা একটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। সমস্যাটা সমাধান হচ্ছে তোমাদের বইয়ের উদাহরণ 5 নম্বর বলছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে চতুর্ভুজের মধ্য সন্নিহিত বাহুগুলা, চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাসমূহ একটি সামান্তরিক উৎপন্ন করে। তা আমি যদি এই সমস্যার চিত্রটা একটু আঁকাইতে চেষ্টা করি, যে আমি যে কোনো একটা চতুর্ভুজ আঁকাইলাম, এ বি সি ডি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে মার্কিং করার সময় যে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেই জিনিসটা হচ্ছে যদি চতুর্ভুজ কিংবা কোনো বহুভুজে আমরা মার্কিং করতে যাই, যে এবিসিডি চিহ্নিত করতে যাই, তাহলে আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমি যেভাবেই করি না কেন, হয় ঘড়ির কাঁটার দিকে কিংবা বিপরীত দিকে চিহ্নগুলো বসাইতে হবে, যে এ বি সি ডি অথবা এ বি সি ডি। এই যে ঘড়ির কাঁটার দিকে কিংবা বিপরীত দিকে যে কোনো একটা দিকেই বসাইলেই হবে। আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে মার্কিং করছি। এর বলছে সন্নিহিত বাহুগুলা, সাথে যে বাহুগুলো আছে, এ বি বাহুর সাথে বিসি বাহু আছে মধ্যবিন্দু, বিসি বাহুর সাথে সিডি বাহু আছে মধ্যবিন্দু, তারপরে হচ্ছে সিডি বাহুর সাথে এডি আছে এর মধ্যবিন্দু। এটা আমি ধরলাম এটা পি কিউ আর এস, পি কিউ আর এস। তাহলে আমরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এই দিকগুলা দেওয়ার ক্ষেত্রে আমরা একটু একটা জিনিস লক্ষ্য রাখবো। আমি আগে কিছুগুলো যোগ করে দিই, পি কিউ যোগ করলাম, কিউ আর যোগ করলাম, এস আর যোগ করলাম, পি এর যোগ করলাম। আমরা দিকগুলা দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করব, যে বাহুকে যে দিকে ডিরেকশন করব, যে বাহুকে যে দিকে
দিক দিব সেই দিকে তার বিপরীত বাহুটাও সেই দিকে আমরা চিহ্নিত করব। তাহলে বি সি কে আমি এ বি কে চিহ্নিত করলাম এ থেকে বি এর দিকে, তাহলে এ বি এর বিপরীত বাহু হচ্ছে ডিসি, তাহলে এটাকেও আমরা এইদিকে চিহ্নিত করব, এইদিকে চিহ্নিত করব। তারপর হচ্ছে বি সি কে আমি এদিকে চিহ্নিত করলাম, তাহলে এটাকে ওইদিকে এইদিকে চিহ্নিত করব। তারপরে যদি আমি পি কিউ কে এদিকে চিহ্নিত করি, তাহলে এই পি কিউ অপোজিট আছে এস আর এদিকে চিহ্নিত করব। তারপর হচ্ছে কিউ আর এদিকে চিহ্নিত যদি করি, তাহলে কিউ আর, তাহলে পি এস এদিকে চিহ্নিত করব। এই দিকগুলো আমরা একটু লক্ষ্য রাখবো, তাহলে আমাদের দিকের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তাহলে আমরা একটু যে কোনো একটা বাহু যোগ করে দিই, একটা কর্ণ যোগ করে দিই। আমরা এ সি কর্ণটা যোগ করে দিলাম, এ সি কর্ণটা যোগ করে দিলাম, এ থেকে সি দিকে আমরা দেখ দিলাম। তাহলে এখানে আমি দেখো অনেকগুলা ত্রিভুজ আছে, এখানে আমরা আমাদের যে ত্রিভুজগুলা লাগবে সেই ত্রিভুজগুলো আমরা ব্যবহার করবো। এখানে যে 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 বাহুগুলো আমার লাগবে সেই বাহুগুলা নিব। এখানে এ বি সি একটা ত্রিভুজ আছে, পি বি কিউ একটা ত্রিভুজ আছে। আমরা পি বি কিউ ত্রিভুজের ক্ষেত্রে একটু নিয়ে কাজ করবো। তার আগে আমাদের একটা জিনিস লিখতে হবে, যে মনে করি এ বি সি ডি চতুর্ভুজের এ বি বি সি সি ডি এবং এডি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে আমি যথাক্রমে শব্দটা লিখলাম এর জন্য যে এ বিটা হচ্ছে পি, বিসিটা হচ্ছে কিউ, সিডিটা হচ্ছে আর এবং এডি বাহুর হচ্ছে এস হচ্ছে মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে যে পি কিউ আর এস একটি সামান্তরিক, এটা আমাদের প্রমাণ করতে হবে। তা সামান্তরিক যদি প্রমাণ করতে যাই, তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে এই জিনিসটা আগে স্থির করতে হবে। যে তুমি যে কোনো সমস্যার সমাধান করতে যাও না কেন, তোমাকে আগে তোমার ডেস্টিনেশনটা ঠিক করতে হবে, যে তোমাকে কি করতে হবে এই জিনিসটা আগে খুঁজে বের করতে হবে। তো সামান্তরিক যদি প্রমাণ করতে যাই, তাহলে আমাকে সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করতে হবে। সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল। সামান্তরিকের বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল। তো এই জিনিসটা যদি আমরা প্রমাণ করতে পারি যে পি কিউ আর এস এর বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল, তাহলে আমরা কি বলতে পারবো পি কিউ আর এস একটি সামান্তরিক। তো চলো আমরা দেখি পি কিউ আর এস এর বিপরীত বাহুগুলা সমান প্রমাণ করতে পারি কিনা একটু দেখি। আমরা পি কিউ, যেহেতু পি কিউটাকে প্রমাণ করতে হবে, পি কিউ এস আর, পি কিউর বিপরীত বাহু হচ্ছে এস আর, পি কিউর সাথে এস আর এর প্রমাণ মিল একটা সম্পর্ক গঠন করতে হবে। পি এস এর সাথে কিউ আর এর একটা সম্পর্ক গঠন করতে হবে। তাহলে আমরা পি কিউ আছে এমন একটা ত্রিভুজ দিব, যে পি কিউ আছে এমন একটা ত্রিভুজ দিব। পি কিউ আছে কোন ত্রিভুজে? পি বি কিউ, পি বি কিউ। তাহলে ত্রিভুজ পি বি কিউ হতে পাই, পি বি কিউ হতে পাই। কি পাই দেখো তো, যে দেখো পি থেকে বি এর পর্যন্ত আসছে, বি থেকে কিউ পর্যন্ত গেছে, তাহলে একই দিকে আছে, ডিরেকশন গুলা একই দিকে আছে। তাহলে পি বি প্লাস বি কিউ, এখন কিউ থেকে যদি পি এর দিকে যেতে চাই, তাহলে দিকটা এই দিক হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে কি উল্টা দিক। এর জন্য পি কিউ এর সমান হবে, পি কিউ এর সমান হবে। তাহলে বা আমরা জাস্ট একটু সাইডটা চেঞ্জ করে লিখলাম, পি কিউটা আগে লিখলাম। তাহলে পিবিটা হচ্ছে পি বিন্দুটা আমরা আগেই বলে আসছিলাম যে পি বিন্দুটা হচ্ছে এবি এর মধ্যবিন্দু, এবি এর
মধ্যবিন্দু, তাহলে আমরা লিখতে পারি হাফ অফ এ বি, হাফ অফ এ বি প্লাস তারপর যে বি কিউ, কিউটা ছিল বিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু, তাহলে আমরা লিখতে পারি হাফ অফ বি সি। তাহলে উভয় পক্ষে দুইটাতেই হাফ আছে, হাফ এখানে আছে, এখান থেকে আমরা হাফ কমন নিতে পারি, কমন নিলে হচ্ছে এ বি প্লাস বি সি। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, কমন নেওয়া মানে হচ্ছে কি ভাগ করা, প্রত্যেকটা পদকে আমরা হাফ দ্বারা ভাগ করে দিলাম। তাহলে এই পর্যন্ত। এখন এ বি প্লাস বি সির মানটা কি লেখা যায় দেখো তো। এ বি, আমি যদি এই চিত্রগুলো আমি যদি এইটুক মিশে দেই, দেখো এ বি সি এখন একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ যার এ থেকে বি এর দিকে, বি থেকে সি এর দিকে, সি থেকে এ এর দিকে গেলেই এ থেকে সি হয়ে যাচ্ছে, কারণ ডিরেকশনটা কি এ থেকে সি এর দিকে। তাহলে এ টু এসি হচ্ছে, তা আমরা এখান থেকে ত্রিভুজ বিধি ব্যবহার করে লিখতে পারি এ সি। তাহলে আমরা পি কিউ ইকুয়াল টু পেলাম, অতএব পি কিউ ইকুয়াল টু হাফ অফ এসি। এবার যেহেতু পি কিউর সাথে প্রমাণ করতে হবে পি কিউর বিপরীত বাহু, পি কিউ এর বিপরীত বাহু, আমরা চিত্রটা আবার একটু পূর্ণ করে দেই, বোঝার সাথে আমি মিশে দিয়েছিলাম। যেহেতু পি কিউ এর বিপরীত বাহু আছে এস আর, এস আর, তাহলে এস আর আছে এমন একটা ত্রিভুজ আমরা নেব, এস আর আছে এমন একটা ত্রিভুজ। তাহলে অনুরূপ ভাবে আমরা এটাও প্রমাণ করতে পারি, যেহেতু এইটা দেখলাম এই পি কিউ বাহুটা এসি এর অর্ধেক, তাহলে এস আর বাহুটা অনুরূপ ভাবে এসি এর অর্ধেক হবে। তাহলে অনুরূপ ভাবে ত্রিভুজ এস ডি আর হতে পাই হচ্ছে এস আর ইকুয়াল টু হাফ অফ এ সি, দুইটাই হাফ অফ এস সি লিখি। তাহলে আমরা লিখতে পারি অতএব পি কিউ ইকুয়াল টু এস আর, পি কিউ ইকুয়াল টু এস আর। এখন এটা আমরা দুইটা ভেক্টর সমান দেখলাম, দুইটা ভেক্টর সমান হওয়ার শর্ত ছিল আমরা যে তাদের দিকগুলা একই দিকে হতে হবে। দেখো দিকগুলা, ডিরেকশনগুলো একই দিকে আছে, তারপর হচ্ছে তাদের মান সমান হতে হবে, তাহলে মানটা নেই। মান নেওয়ার জন্য পরম মান নিতে হয় মডুলাস অফ পি কিউ, মডুলাস অফ পি কিউ, মডুলাস অফ এস আর। অতএব আমরা বলতে পারি পি কিউ মান প্রকাশের একটা পদ্ধতি, দিক ছাড়া মান প্রকাশ করা যায়, যে উপরে ভেক্টর চিহ্ন না দিলে শুধুমাত্র তার মান প্রকাশ করবে। তাহলে পি কিউ ইকুয়াল টু এস আর হলো। আবার এখান থেকে লিখতে পারি পি কিউ আর এস আর যেহেতু দুইটা ভেক্টর সমান, পি কিউ এস আর যেহেতু দুইটা ভেক্টর সমান, তাদের এদের ধারক রেখা অবশ্যই হয় একই অথবা সমান্তরাল হতেই হবে, তাদের আদারওয়াইজ কি সমান হওয়া সম্ভব না, কারণ ভেক্টরের সমতার একটা সংজ্ঞার মধ্যেই এটা বলা আছে যে দুইটা ভেক্টর যদি সমান হতে যায় তাহলে অবশ্যই ওই ভেক্টর দ্বয় যে দুইটা সরল রেখার মধ্যে আছে সেই দুইটা সরল রেখা অবশ্যই সমান্তরাল হবে, কিংবা দুইটা ভেক্টর অবশ্যই একই এই সরল রেখার মধ্যে অবস্থান হবে। এই যে ভেক্টরগুলা একটা সরল রেখার মধ্যে অবস্থান করতেছে এটা হচ্ছে ধারক রেখা, ওই ভেক্টরের ধারক রেখা। তাহলে আমরা বলতে পারি অতএব পি কিউ সমান্তরাল এস আর, পি কিউ সমান্তরাল এস আর, এবং আমরা পাইলাম পি কিউ ইকুয়াল টু এস আর। অনুরূপ ভাবে আমরা প্রমাণ করতে পারি, অনুরূপ ভাবে পি এস সমান্তরাল কিউ আর এবং পি এস ইকুয়াল টু কিউ আর। আমি কিন্তু মান প্রকাশের জন্য পরম মান ব্যবহার করিনি,
পরম মান ব্যবহার করে জাস্ট চিহ্নটা উঠিয়ে দিয়েছি। খালি মান প্রকাশনের একটা রীতি হচ্ছে, যখন আমি ভেক্টর চিহ্ন না দিব তখন ওই ভেক্টরের দৈর্ঘ্যটা প্রকাশ হয়ে দৈর্ঘ্য মানটা প্রকাশ হবে। যেহেতু তাহলে পি কিউ এস আর দুটা বিপরীত বাহু, এবং পি এস কিউ আর এর একটা বিপরীত বাহু, এবং পি কিউ আর এস একটা চতুর্ভুজ। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল, সেই চতুর্ভুজকে আমরা বলি সামান্তরিক। তাহলে আমরা বলতে পারি যে পি কিউ আর এস একটি সামান্তরিক, প্রমাণিত। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সমস্যাটা একটু সমাধান করার চেষ্টা করলাম। আমরা একটু আবার দেখি কি কি কাজগুলো করেছি। যে পি কিউটাকে এস আর এর সমান্তরাল দেখাইছি। যে পি কিউটাকে এস আর এর সমান্তরাল দেখাইতে গেলে যেহেতু আমরা ত্রিভুজ বিধি এই পর্যন্ত ত্রিভুজ বিধি জানি, এর জন্য ত্রিভুজ বিধিটাই ব্যবহার করেছি। যে পি কিউ আছে এমন একটা ত্রিভুজ নিয়েছি পি বি কিউ থেকে, পি বি কিউ থেকে ত্রিভুজটা নিয়েছি। আবার যেহেতু এস আর প্রমাণ দেখাইতে হবে পি কিউ এর সাথে, তাহলে এস আর আছে এমন একটা ত্রিভুজ এস ডি আর নিয়েছিলাম। এই দুইটা ত্রিভুজ থেকে আমরা পি কিউ সমান্তরাল এস আর লিখেছিলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এরকম রিলেটেড আরো 4 নম্বর উদাহরণটাও জাস্ট এই বইয়ের 4 নম্বর উদাহরণটাও এই ত্রিভুজের বিধির প্রয়োগের মাধ্যমে প্রমাণ করা। তে আমি যদি একটু চিন্তা করি এই জিনিসটা আরো একটু সহজভাবে প্রমাণ করা যায়, জাস্ট এটা একটা মজার জন্য আর কি। এটা আসলে লিখবো না আমরা পরীক্ষার খাতায়, যে গণিতগুলো আসলে একটু চিন্তা করলেই খুব সহজ হয়ে যায়। এটা আমরা একটা জানি যে গত ক্লাসেই যে আমরা পড়ে আসছি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা তৃতীয় বাহুর সমান্তরাল। তাহলে আমি যদি এই পি কিউ এ বি সি ত্রিভুজটা নেই, তাহলে এ বি সি ত্রিভুজ এ বি সি হতে দেখো আমরা এইটা মধ্যবিন্দু এ বি, এইটা মধ্যবিন্দু কিউটা হচ্ছে বি সির মধ্যবিন্দু, তাহলে পি কিউটা ওই সূত্র অনুসারে পি কিউ সমান্তরাল এসি, পি কিউ সমান্তরাল এসি বলতে পারি। আবার দেখো এ সি ডি এই ত্রিভুজ হতেও যেহেতু এস এডি এর সমান্তরাল সি আর সিডি এর সমান্তরাল, তাহলে আমরা বলতে পারি এস আর সমান্তরাল এসি। যেহেতু এসির সমান্তরাল পি কিউ এসির সমান্তরাল এসআর হচ্ছে এসির সমান্তরাল, তাহলে অবশ্যই আমরা বলতে পারি পি কিউ এস আর সমান্তরাল। এটা ইউক্লিডের পঞ্চম সিদ্ধান্ত থেকে স্বীকার্য থেকে আমরা বলতে পারি যে তিনটা বাহু যদি এরকম হয় যে একটা বাহুর সমান্তরাল হলো এটা, আরেকটা বাহুর সমান্তরাল হলো এটা, তাহলে এস এর সমান্তরাল হচ্ছে পি কিউ, আবার এসির সমান্তরাল হচ্ছে পি কিউ, আবার এসির সমান্তরাল হচ্ছে এস আর, তাহলে অবশ্যই এই দুইটা বাহু সমান্তরাল হতেই হবে, আদারওয়াইজ সমান্তরাল বলা যাবে না। তাহলে এখান থেকে এভাবে প্রমাণ করা যায় খুব সহজে। জাস্ট এটা আমি টেকনিক্যালি জাস্ট নৈবিত্তিকের জন্য আমরা এভাবে চিন্তা করতে পারি। এবার আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর ভেক্টরের ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা এই ত্রিভুজ বিধির সাহায্যে যে প্রমাণগুলো আমরা করি, যেখানে ত্রিভুজ বিধির সাহায্যে কিংবা সামান্তরিক বিধির সাহায্যে কিংবা এক কথা বলতে গেলে যে ভেক্টরের কঠিন প্রমাণগুলো যেগুলো যেখানে করা যাবে না আর কি, ত্রিভুজ বিধি কিংবা সামান্তরিক বিধি এইখানে, সেখানে আমরা অবস্থান ভেক্টরের সাহায্যে এই খুব সহজেই এগুলো প্রমাণ করতে পারি। তো এর জন্য অবস্থান ভেক্টরের যে মূল বিষয়গুলো আমাদের খুব ভালোভাবে ধারণা রাখতে হবে। তো খুব ভালোভাবে ধারণা রাখার জন্য আমরা কিছু বাস্তবতার সাথে দেখি আসলে অবস্থান ভেক্টরের কিরকম মিল আছে। বাস্তবতার সাথে যদি মিলাই, আমি যদি বলি যে আমার বাসা ময়মনসিংহ শহর থেকে 35 কিলোমিটার দূরে, আমার বাসা ময়মনসিংহ শহর থেকে 35 কিলোমিটার দূরে, তা আমার বাসা যদি ময়মনসিংহ শহর থেকে 35 কিলোমিটার দূরে হয়, তার মানে এই অর্থ এই না যে ময়মনসিংহ শহরের সব জায়গা থেকে 35 কিলোমিটার দূরে। যদি বাইপাস থেকে 45 কিলোমিটার হয়, তাহলে অবশ্যই তোমার কি বলে ব্রিজের মোড় থেকে শুধু 35 কিলোমিটার হবে না,
তার মানে অবশ্যই একটা নির্দিষ্ট জায়গা থেকে একটা নির্দিষ্ট দূরত্বটা এখানে মিন করতেছে। তাহলে এই যে একটা নির্দিষ্ট জায়গা থেকে অবস্থান নির্ণয় করলাম আমার বাসার, এই যে নির্দিষ্ট জায়গা, এটাকে বলা হয় মূল বিন্দু কিংবা প্রসঙ্গ বিন্দু। যে বিন্দুর সাহায্যে কোন বিন্দুর অবস্থান নির্ণয় করা হয় সেটা হচ্ছে মূল বিন্দু। আমরা পৃথিবীতে যত কিছুরই অবস্থান নির্ণয় করি না কেন, আমরা এখান থেকে যদি বলি ময়মনসিংহ থেকে ঢাকার দূরত্ব, ময়মনসিংহ থেকে রাজশাহীর দূরত্ব, ময়মনসিংহ থেকে চিটাগাংয়ের দূরত্ব, কিংবা ময়মনসিংহ থেকে আমার বাড়ি থেকে আমার বাসার কোনো সদস্যের অবস্থান কোথায়, এই অবস্থানগুলো নির্ণয় করতে গেলেই আমার আসে আগে কোনো একটা বিন্দুর সাপেক্ষে আমরা অবস্থানগুলা নির্ণয় করতেছি। এইটার নাম হচ্ছে মূল বিন্দু। যে বিন্দুর সাহায্যে কোনো বিন্দুর একটা অবস্থান নির্ণয় করা হয় সেটা হচ্ছে মূল বিন্দু। তাহলে অবস্থান ভেক্টরটা কাকে বলে? এই অবস্থান ভেক্টর কথার মধ্যেই অবস্থান ভেক্টরের সংজ্ঞাটা আসলে লুকায়িত আছে। কিরকম ভাবে? যে অবস্থান ভেক্টর, তাহলে যে ভেক্টরের সাহায্যে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা হয়, যে ভেক্টরের সাহায্যে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। তাহলে অবশ্যই এখানে কিন্তু কোন একটা বিন্দুর সাপেক্ষে আমি মনে করলাম মূল বিন্দু ও এর সাপেক্ষে এ এর অবস্থান ভেক্টর স্মল এ এবং বি এর অবস্থান ভেক্টর স্মল বি দ্বারা, আমি ইচ্ছা মতো এক্স ওয়াই জেডও আমি ব্যবহার করতে পারতাম, আমি আমার ইচ্ছা মতন আমি ব্যবহার করতে পারি, ধরা জিনিসটা আমি যে কোনো জিনিসই ধরতে পারতাম। স্মল এ স্মল বি ধরছি, দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে যেহেতু কোনো একটা মূল বিন্দুর সাপেক্ষে আমরা একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ চিহ্নিত করলাম, মনে করলাম এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে কি মূল বিন্দু। আমি এই বিন্দুর সাপেক্ষে এ এর একটা অবস্থান নির্ণয় করলাম, এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তাহলে যেহেতু ভেক্টরের ক্ষেত্রে তার দৈর্ঘ্য প্রকাশ করে এবং দিকও প্রকাশ করে, তাহলে এইটুকু হচ্ছে এ ভেক্টর, আবার এইটুকু হচ্ছে কি বি ভেক্টর অনুরূপভাবে। তাহলে আমি এ থেকে বি এর দিকে একটু চিহ্নিত করার চেষ্টা করি, যে এ থেকে বি এর দিকে দেখো এ বি। তাহলে এখান থেকে আমি যদি ত্রিভুজ বিধিটা এখানে ব্যবহার করি তাহলে কি হচ্ছে, দেখো ডিরেকশনগুলো ও বি যোগ এ বি ইকুয়াল টু, দেখো ও থেকে এ এর দিকে গেছি, পরে এ থেকে বি এর দিকে গেছি, ডিরেকশন গুলো একই দিকে আছে। আবার বি থেকে যদি ওর দিকে আসতে যাই ডিরেকশনটা উল্টা হয়ে যাচ্ছে, ডিরেকশন চিহ্নটা উল্টা হয়ে যাচ্ছে। তারপরে বিপরীত চিহ্নের সমান আমরা জানি ত্রিভুজ বিধি থেকে, বিপরীত চিহ্নের সমান। তাহলে তাহলে আমি এখান থেকে এ বির মানটা নির্ণয় দেখি কি আসে। এ বি ইকুয়াল টু, সরি একটু আমরা এটা এ হবে ও বি মাইনাস ও এ, আমরা একটু লিখে আসছিলাম বি, এটার মান লিখে আসছিলাম বি, আর এটা লিখে আসছিলাম এ। তার মানে হচ্ছে এ বি, দুইটা বিন্দুর যদি অবস্থান ভেক্টর দেওয়া থাকে তাহলে ওই বিন্দু দ্বয় দ্বারা গঠিত ভেক্টরের অবস্থান ভেক্টর নির্ণয় করা যায় এই ফর্মুলার মাধ্যমে। যে এ বি এর অবস্থান ভেক্টর হচ্ছে স্মল এ এবং স্মল বি, তাহলে এ বি বিন্দু দ্বয় দ্বারা গঠিত ভেক্টরের অবস্থান ভেক্টর হবে বি মাইনাস এ। এখানে আমরা একটু টেকনিক্যালি মনে রাখবো, যেহেতু এ থেকে বি পর্যন্ত গেছি, এ থেকে বি পর্যন্ত গেছি, তাহলে অবস্থান ভেক্টরটা হবে বি থেকে এ বাদ, বি থেকে শেষ অবস্থান থেকে প্রথম অবস্থান বাদ, তাহলে বিয়োগ। আমি যদি সি ডি অনুরূপভাবে লিখতাম তাহলে ডি থেকে সি বাদ, আমি যদি এ ডি এভাবে লিখতাম অনুরূপভাবে তাহলে ডি থেকে এ বাদ, যে দ্বিতীয় অবস্থান থেকে প্রথম অবস্থান বাদ দিলেই ওই বিন্দু দ্বয় দ্বারা গঠিত অবস্থান ভেক্টর পাওয়া যায়। আমরা যদি এই ফর্মুলাটা ব্যবহার মনে রাখি তাহলে আমরা খুব সহজেই অনেক কঠিন সমাধানগুলো অনেক সহজেই আমরা করতে পারবো। দেখি আমরা এর সাহায্যে
আমরা একটা সমস্যার সমাধান করতে চেষ্টা করি, দেখি পারা যায় কিনা। কিংবা আমি অনুশীলনীর আমি যদি 12 নম্বর দেখি, অনুশীলনীর 12 এই অবস্থান ভেক্টরের সাহায্যে যদি একটু করার চেষ্টা করি। অনুশীলনীর 12 নম্বর অঙ্ক, অনুশীলনীর 12 নম্বর অঙ্কটা, অনুশীলনীর 12 নম্বর অঙ্কের বলছে যে প্রমাণ করো যে চতুর্ভুজের কর্ণদ্বয়কে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে, মানে হচ্ছে মধ্যবিন্দুতে ছেদ করলে কর্ণদ্বয় তা একটি সামান্তরিক হবে। তাহলে আমি একটু যেহেতু সামান্তরিক হবে আমরা সামান্তরিকটাই আঁকাইলাম। তাহলে এ বি সি ডি, আমি আগেই বলেছিলাম এই চিহ্নিত করার ক্ষেত্রে হয় ঘড়ির কাঁটার দিকে কিংবা বিপরীত দিকে, যে কোনো একদিকে ব্যবহার করতে হবে। আমি যদি এরকম ভাবে এলোমেলো ভাবে দেই সেক্ষেত্রে কিন্তু আমার ভেক্টরের টোটাল ভেক্টরের মানটাই চেঞ্জ হয়ে যাবে। এই দেখো এখানে আমি যদি ঘড়ির কাঁটার দিকে হই, এসি হচ্ছে কর্ণ, এখানে এসি হচ্ছে একটা বাহু, বিডি হচ্ছে কর্ণ, এখানে বিডি হচ্ছে একটা বাহু, টোটাল ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেল। কিন্তু এর জন্য হয় ঘড়ির কাঁটার দিকে কিংবা বিপরীত দিকে লিখতে হবে। এটা খুব বেশি বেশি মনে রাখতে হবে ভেক্টরের ক্ষেত্রে, ভেক্টরের ক্ষেত্রে শুধু জ্যামিতির ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখলে খুব সহজেই করা যায়। আমি এসি এবং বিডি দুইটা কর্ণ পরস্পর এন বিন্দুতে ছেদ করলো, পরস্পর এন বিন্দুতে ছেদ করলো। তাহলে আমি এই এ এর অবস্থান ভেক্টরটা ধরি এ বি সি ডি এ অবস্থান ভেক্টর স্মল এ স্মল বি স্মল সি ও স্মল ডি, অবস্থান ভেক্টর এটি আমরা ধরে নিলাম। অবশ্যই কিন্তু এখানে মূল বিন্দুর সাপেক্ষে লিখতে হবে, মূল বিন্দুর সাপেক্ষে, তাহলে অবস্থান ভেক্টর হবে না। মূল বিন্দুর সাপেক্ষে এটা লিখতে হবে, মূল বিন্দুর সাপেক্ষে। এ বি সি ডি এর অবস্থান ভেক্টর এ বি সি ডি। তাহলে আমি যদি এ বি সি ডি এর অবস্থান ভেক্টরগুলো পেয়ে গেলাম, আবার বলছে এসি এর মধ্যবিন্দু এম, এসি এর মধ্যবিন্দু এম। তা আমরা একটু দেখি, উদাহরণ দিই। 1, 3 এই দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা আছে? তাহলে 1 + 3 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 4 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 2, দ্যাট মিনস 2। তাহলে দুইটা সংখ্যাকে, প্রান্তীয় দুইটা সংখ্যাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে তার মধ্যে সংখ্যাটা পাওয়া যাচ্ছে। যেহেতু আমরা এর অবস্থান ভেক্টর পাইছি, সি এর অবস্থান ভেক্টর আছে, তাহলে এসি এর মধ্যবিন্দু হচ্ছে আবার এম, তাহলে এম এর অবস্থান ভেক্টরটা পাওয়া যাবে, এম এর অবস্থান ভেক্টরটা পাওয়া যাবে। তাহলে এম এর অবস্থান ভেক্টরটা হবে কি? অতএব এম এর অবস্থান ভেক্টর হচ্ছে এসি বরাবর, আমরা ব্র্যাকেটে লিখে দেই এসি বরাবর ইকুয়াল টু হচ্ছে a প্লাস সি ডিভাইড বাই 2। অনুরূপভাবে এম বিসি বিডি বরাবর এম এর অবস্থান ভেক্টর বি প্লাস ডি ডিভাইড বাই 2, তাহলে যেহেতু এসি বরাবর একটা বিন্দু এম, বিডি বরাবর একটা বিন্দু এম, দুইটা বিন্দুই আসলে একটা বিন্দু, তাহলে একটা বিন্দুর তো আসলে দুইটা অবস্থান থাকতে পারে না। তার মানে হচ্ছে যেহেতু অবস্থান থাকতে পারে না, অবস্থান ভেক্টরও দুইটা থাকতে পারে না একটা বিন্দুর, এর জন্য অবশ্যই এই অবস্থান ভেক্টর দুটো সমান হবে। তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি a প্লাস সি ডিভাইড বাই 2 ইকুয়াল টু
বি প্লাস ডি ডিভাইড বাই 2। তাহলে আমরা উভয় পক্ষ থেকে 2 ভ্যানিশ করে দিতে পারি, 2 দ্বারা গুণ করে ভ্যানিশ করে দেই। তাহলে থাকতেছে হচ্ছে a প্লাস সি ইকুয়াল টু বি প্লাস ডি। এখন আমার কি প্রমাণ করতে হবে? আমি তোমাকে আগেই বলছিলাম ভেক্টরের ক্ষেত্রে না, যে কোনো অঙ্ক করার ক্ষেত্রেই তোমার আগে ডেস্টিনেশনটা ঠিক করতে হবে, যে তোমার ডেস্টিনেশনটা তোমার কোথায় যাবে। তোমার অবশ্যই তোমাকে কি করতে হবে এটা তোমাকে খুঁজে বের করতেই হবে, যে তোমাকে কি প্রমাণ করতে হবে এটা আগে তোমাকে স্থির করতে হবে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে সামান্তরিক এবিসিডি একটা সামান্তরিক। তাই সামান্তরিকের প্রমাণ করতে গেলে আমাদের লাগে যে বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল দেখাইতে হবে। তার মানে হচ্ছে এবির সাথে এবি যদি বিপরীত বাহু হয়, তাহলে এবি এর বিপরীত বাহু হচ্ছে ডিসি, কিংবা বি এর বিপরীত বাহু সিডি। এই এই জিনিসগুলো আমাদের নিয়ে আসতে হবে। তাহলে এ বি যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে এর সাথে বি কে নিতে হবে, এর সাথে বি কে নিতে হবে। তাহলে আমরা আবার ডি সি যদি নিতে যাই, তাহলে সি এর সাথে ডি নিতে হবে। এই যে সি নিলাম, ডি নিলাম, পক্ষান্তর করলাম, বি নিলাম, এ নিলাম, উভয় পক্ষে। এদিকে এ ছিল প্লাস, ওইদিকে হয়ে গেছে মাইনাস, ডি ছিল মাইনাস, এদিকে হচ্ছে প্লাস। সিডি কিছুক্ষণ আগে আমি দেখে আসছি যে দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর যদি এরকম বিয়োগ আকারে থাকে, তাহলে সি এর অবস্থান ভেক্টর মাইনাস ডি এর অবস্থান ভেক্টর আসলে হচ্ছে ডি সি। ডি সি ইকুয়াল টু হচ্ছে এটা বি মাইনাস এ ইকুয়াল টু লিখে রেখে আসছিলাম এ বি। তাহলে এখানে দেখো ডি সি আর এ বি, অর্থাৎ এ বি ইকুয়াল টু এ বি ইকুয়াল টু ডি সি। দুইটা দিকই একই দিকে আছে, যে এ থেকে বি এর দিকে, ডি থেকে সি এর দিকে। তাহলে এ থেকে বি এর দিকে দুইটা ভেক্টরের মান সমান, দিক একই, তাহলে অবশ্যই দুইটা সমান, অবশ্যই সমান্তরাল হবে। যেহেতু ভেক্টর দুইটা সমান, তাহলে এদের ধারক রেখা এক হয়ে অথবা সমান্তরাল। যেহেতু একই না, এর জন্য এ বি ইকুয়াল টু সমান্তরাল ডি সি। অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি, অনুরূপভাবে প্রমাণ করতে পারি এডি সমান্তরাল বি সি এবং এডি ইকুয়াল টু বি সি। তাহলে যেহেতু এডি ইকুয়াল টু বিসি, এবি ইকুয়াল টু ডিসি, তাহলে এবিসিডি একটি সমান্তরিক বলতে পারি। এ বি সি ডি একটি সমান্তরিক। সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু আমাদের 12 নম্বরের প্রমাণটা হয়ে গেল অবস্থান ভেক্টরের সাহায্যে। আমরা এটা ত্রিভুজ বিধির সাহায্যেও করতে পারতাম। আমরা ত্রিভুজ বিধির সাহায্যে যেহেতু একটা করেই আসছি, এই জন্য এটা ত্রিভুজ বিধির সাহায্যে করলাম না, তোমরা করার চেষ্টা করবে। আমরা অবস্থান ভেক্টরের সাহায্যে এটা করার চেষ্টা করলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা আরো কিছু অবস্থান ভেক্টরের সাহায্যে আমরা করতে পারি, যেগুলো হচ্ছে 13, 14, এগুলো অবস্থান ভেক্টরের সাহায্যে আমরা করবো। এগুলো আবার ত্রিভুজ বিধির সাহায্যে করা যাবে না। আমি আগে বলছিলাম যেগুলো আসলে ত্রিভুজ বিধির সাহায্যে করা যায় না, কিন্তু করা যায় না বললে ভুল হবে, করা যায় কিন্তু ছোটা ব্যাপার, যে ত্রিভুজ বিধির সাহায্যে করা অনেক কঠিন, তোমাদের ক্লাস উপযোগী না যে প্রমাণটা, সেক্ষেত্রে অবস্থান ভেক্টর দিয়ে করলে অনেকটাই সহজ হয়ে যায়। তাহলে আমরা একটু 13 নম্বরটা একটু দেখি। 13 নম্বর বলছে যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং তাদের যোগফলের অর্ধেক। সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের অর্ধেক। তাহলে আমরা এটা একটু দেখি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমরা জানি ট্রাপিজিয়ামের কিন্তু বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, যে এক জোড়া সমান্তরাল বাহু থাকবে, অবশ্যই কমপক্ষে একটা তির্যক বাহু থাকবে। এই যে চতুর্ভুজের এই বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্য সমৃদ্ধ চতুর্ভুজ ক্ষেত্রকে আমরা ট্রাপিজিয়াম ক্ষেত্র বলি। তাহলে ওই বৈশিষ্ট্য অনুযায়ী আমরা একটা ট্রাপিজিয়াম অঙ্কন করার চেষ্টা করি।
যেহেতু কমপক্ষে একটা, আমি বলছি কমপক্ষে একটা তির্যক বাহু থাকবে, তারপরে কি দুইটাও থাকতে পারে। তাহলে এ বি সি ডি। আমি কিন্তু বারবার একটা জিনিস বলছি যে চিহ্নিত করার ক্ষেত্রে হয় ঘড়ির কাঁটার দিকে কিংবা বিপরীত দিকে এটা চিহ্নিত করতে হবে, তা নাহলে অঙ্কগুলো করা অনেক কঠিন হয়ে যাবে। এর জন্য আমরা ওই ঘড়ির কাঁটার দিকে কিংবা বিপরীত দিকে চিহ্নিত করব। তাহলে আমরা ধরে নেই আগের মতোই যে মূল বিন্দু ও এর সাপেক্ষে এ বি সি ও ডি এ অবস্থান ভেক্টর যথাক্রমে স্মল এ, স্মল বি, স্মল সি এবং স্মল ডি আমরা চিহ্নিত করলাম। তাহলে এ বি সি গুলা ধরে নিলাম। বলছে অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু, তাহলে অসমান্তরাল বাহু হচ্ছে এ বি এবং বিসি, এই দুইটার মধ্যবিন্দু। তাহলে আমরা ধরে নিলাম এটা ই, এটা এফ, এইটার সংযোজক সরল রেখাংশ, এই দুইটা আমাদের প্রমাণ করতে হবে। সংযোজক সরল রেখা, তাহলে আমি যদি ই বিন্দুর অবস্থান ভেক্টরটা নির্ণয় করতে পারি, এফ বিন্দুর অবস্থান ভেক্টরটা নির্ণয় করতে পারি, তাহলে খুব সহজে ই এফ এর অবস্থান ভেক্টর নির্ণয় করতে পারবো। ই বিন্দুর অবস্থান ভেক্টরটা খুব সহজে নির্ণয় করতে পারবো, কারণ প্রশ্নের মধ্যেই বলা আছে ই বিন্দু হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। তাহলে অনুরূপভাবে আমরা যে কত এর আগের প্রবলেমটাতে লিখেছিলাম ওইটা একটু দেখি। যেহেতু ই এ বি এর মধ্যবিন্দু, অতএব আমরা বলতে পারি ই এর অবস্থান ভেক্টর হচ্ছে, যেহেতু মধ্যবিন্দু, তাহলে a প্লাস বি ডিভাইড বাই 2। অনুরূপভাবে এফ এর অবস্থান ভেক্টর, তো অনুরূপভাবে এফ এর অবস্থান ভেক্টর হচ্ছে ডি প্লাস সি ডিভাইড বাই 2। তাহলে যেহেতু দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর পাইলে, আমরা দেখে আসছিলাম দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর জানা থাকলে ওই বিন্দু দ্বারা গঠিত ভেক্টরের অবস্থান ভেক্টর নির্ণয় করা যায়। তাহলে ই এফ ইকুয়াল টু কি হচ্ছে, তাহলে ই থেকে এফ পর্যন্ত, প্রথম বিন্দু হচ্ছে ই, দ্বিতীয় বিন্দু হচ্ছে এফ। তাহলে আমি বলছিলাম দ্বিতীয় অবস্থান থেকে প্রথম অবস্থান বাদ, তাহলে দ্বিতীয় অবস্থান হচ্ছে এফ। তাহলে ডি প্লাস সি ডিভাইড বাই 2 মাইনাস ই, এর অবস্থান ভেক্টর হচ্ছে ই এ প্লাস বি ডিভাইড বাই 2। এখান থেকে আমি হাফ কমন নিই, হাফ যদি কমন নেই তাহলে ডি প্লাস সি মাইনাস এ মাইনাস বি। তাহলে যেহেতু আমার প্রমাণ করতে হবে যে এডি আর বিসি, তাহলে এ এর সাথে ডি নিব, বি এর সাথে সি নিব। তাহলে আমরা একটু অভাবেই লিখি, তাহলে সি এর সাথে বি নিলাম, সি বিয়োগ বি প্লাস ডি বিয়োগ এ। আমি এই মানগুলো বসাই দিতে পারি যে দুইটা অবস্থান ভেক্টর বিয়োগ, তার মানে হচ্ছে বিসি, হাফ অফ বিসি প্লাস হাফ অফ এ ডি। এটা ইকুয়াল টু আমরা সাইড নোট দিয়ে দিতে পারি, বিসি ইকুয়াল টু হচ্ছে সি মাইনাস বি, আর এডি ইকুয়াল টু হচ্ছে ডি মাইনাস এ। এই দুটো সাইড নোট দিলেও দেওয়া যেতে পারে। তাহলে দেখো ই এফ ইকুয়াল টু আমরা দুইটা ভেক্টর ইকুয়াল টু, এই যে ই এফ ভেক্টরটা ইকুয়াল টু আমরা দুইটা ভেক্টরের সমষ্টি আকারে
দুইটা ভেক্টর যোগ করলেও একটা ভেক্টর পাওয়া যায়, দুইটা ভেক্টর যোগ করলেও একটা ভেক্টর পাওয়া যায়। তাহলে ওই ভেক্টর আমরা সমতার ক্ষেত্রে দেখে আসছি যে কোনো দুইটা ভেক্টর যদি গুণিতক আকারে প্রকাশ করা যায়, যে হয় একটা আরেকটার দ্বিগুণ কিংবা অর্ধেক, এরকম যদি গুণিতক আকারে প্রকাশ করা যায় কিংবা সমান আকারে প্রকাশ করা যায়, তাহলে অবশ্যই তাদের অবস্থান ভেক্টর যদি গুণিতক আকারে প্রকাশ করা যায়, তাহলে অবশ্যই তাদের ভেক্টর দুইটা সমান, তাদের ধারক রেখাটা সমান্তরাল কিংবা একই হবে, সমান্তরাল কিংবা একই হতেই হবে, আদারওয়াইজ দুইটা যাবে না। তাহলে বিসি আর এডি দুইটা ভেক্টর যদি যোগ করি তাহলে একটা ভেক্টর হচ্ছে, তাহলে এই টোটাল ভেক্টরটা এই ভেক্টরের সমান্তরাল, আবার বিসি এডি এর সমান্তরাল আমাদের ট্রাপিজিয়ামের সংজ্ঞার মধ্যেই বলা আছে। তাহলে অবশ্যই ই এফ বিসি এবং এডি এর সমান্তরাল। এই গেল এইগুলো আমাদের এই অঙ্ক। যেটা সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু আমাদের আজকে এই পর্যন্তই ছিল। আমরা একটু একটা সৃজনশীল দেখার চেষ্টা করি, জাস্ট একটা হোমওয়ার্ক তোমাকে, যে আমরা এই ইতিপূর্বে যে কাজগুলো আমরা করে আসছি, জাস্ট চিত্রটা আমরা একটু আঁকাই, যে আমরা এ বি সি ডি, এটা মধ্যবিন্দু ছিল, পি কিউ আর, পি কিউ আর এস। তাহলে ক নাম্বার চিত্র আমরা পি কিউ আর এস যথাক্রমে এবি বিসি সিডি ও এডি এর মধ্যবিন্দু, এডি এর মধ্যবিন্দু। তাহলে ক নাম্বার প্রশ্নে আমি লিখলাম যে ভেক্টরের ত্রিভুজ বিধি, ত্রিভুজ বিধি লেখো, ত্রিভুজ বিধিটি লেখো। খ নাম্বার মধ্যে বললাম ভেক্টর, যেহেতু ভেক্টর অধ্যায় আমি ভেক্টর সাহায্যে লিখলাম না, যে প্রমাণ করো যে পি কিউ সমান্তরাল এসি এবং পি কিউ ইকুয়াল টু হাফ অফ এসি। গ নাম্বারটা হচ্ছে প্রমাণ করো যে পি কিউ আর এস একটি সামান্তরিক। আমি এখানে একটু বলে রাখি যে ভেক্টর থেকে এককভাবে তোমার কোনো সৃজনশীল আসবে না, হয় খ আসবে নয় গ আসবে, যে টোটাল একটা সৃজনশীল কখনোই আসবে না। এই অধ্যায়টাতে হয় 11 অধ্যায়ের কোনো না কোনো কিছু প্রবেশ করাবে, এখানে স্বতন্ত্রভাবে কোনো কোশ্চেন আসবে না। আমরা যেহেতু ভেক্টর অধ্যায় আলোচনা করছি, এর জন্য ভেক্টর রিলেটেড দুইটা প্রশ্ন লেখার চেষ্টা করছি, আর যে প্রশ্ন দুইটা আমরা একটু ইতিপূর্বে পড়েছি সেই দুইটা ভেক্টরই আমরা, সেই দুইটা প্রমাণই এই সৃজনশীল দেওয়ার চেষ্টা করেছি। আমি খ নাম্বারের জন্য বলতে যাই যে উদাহরণ আমরা যে পড়ছি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। তারপর হচ্ছে উদাহরণ 5, যে পি কিউ আর এস যদি এবি বিসি সিডি এবং এডি এর মধ্যবিন্দু হয়, প্রমাণ করো যে এবিসিডি একটি সামান্তরিক, এটা প্রমাণ করো। এই দুইটা প্রমাণই আমাদের করা উচিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা উপভোগ করলা। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করি। এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।